শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লালু। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে 15 সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মতিলাল চট্টোপাধ্যায় ও মাতা ভুবন মোহিনী দেবী। সংসারে বারবার অর্থকষ্ট ঘটার ফলে মতিলাল চট্টোপাধ্যায় কন্যা ও পুত্র এবং স্ত্রীকে নিয়ে ভাগলপুরে শ্বশুর গোষ্ঠীর আশ্রয় নেন। সেখানে গিয়ে শরৎচন্দ্র তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুল থেকে 1894 সালে এন্ট্রান্স পরীক্ষা পাশ করে FA ক্লাসে ভর্তি হন। 1896 সালে অর্থাভাবে পড়াশোনায় ইস্তফা দিতে বাধ্য হন। শরৎচন্দ্রের সাহিত্য সাধনার হাতেখড়ি হয় ভাগলপুরে। এরপর কর্মসূত্রে বর্মাতে গিয়েও সাহিত্য সাধনা চালিয়ে যেতে থাকেন। বড়দিদি গল্পটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। বার্মাতে থাকার সময় তিনি ইংরেজি উপন্যাস থেকে সারবস্তু গ্রহণ করে নিজেই উপন্যাস রচনা করেছেন। যেসব উপন্যাসের মধ্যে দত্তা, দেনা পাওনা প্রভৃতি বেশ জনপ্রিয়তা লাভ করে। তিনি অনিলা দেবীর ছদ্ম নামে লিখতেন। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল বড়দিদি, বিরাজ বউ, পণ্ডিত মশাই, শ্রীকান্ত, নিষ্কৃতি, মহেশ, অভাগীর স্বর্গ প্রভৃতি। 1976 সালের 16 জানুয়ারি এই কথাশিল্পের মৃত্যু হয়। লালু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম ছিল লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এককাল পূর্বে, যে তোমার ঠিক মতো ধারণা করতে পারবে না, আমার একটা ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম। আমাদের তখন বয়স 10-11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করার কত কৌশলী তার মাথায় ছিল তার ঠিকানা নেই। তার মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মোচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চললেন। তিনি রাগ করে বললেন, ওর একজন মাস্টার ঠিক করে দিতে হবে। সন্ধ্যেবেলা এসে পড়াতে বসবেন, আর ও উপদ্রব করার সময় পাবে না। শুনে লালুর বাবা বললেন, না, তার নিজের কখনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল। ইচ্ছে ছিল যেন তেমন করেই বিদ্যা লাভ করে। কিন্তু শর্ত হলো এই যে, যেবার লালু ক্লাসে পরীক্ষায় প্রথম না হতে পারবে, তখন থেকেই থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটর। সেই যাত্রায় লালু পরিত্রাণ পেল, কিন্তু মনে মনে রইল ও মার পরে চটে, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টা ছিলেন। সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা মানে পুলিশ ডেকে আনার সমান। লালুর বাপ ধনী গৃহস্থ। বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলার বাড়ি করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন। কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূর আসতে রাজি হন না। কিন্তু একবার সেই সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন। সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। স্মৃতিরত্ন হচ্ছে একজনের নাম। লালু মা আনন্দ ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এতদিনের মনস্কামনা সিদ্ধ। গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে যাবে। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো। নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে এলো। গুরুদেব শোবেন এই ঘরে। এক কোণে তার পুজো আহ্নিকের জায়গা হলো, কারণ তেতলা ঠাকুর ঘরেতে উনি উঠতে নামতে কষ্ট হবে। দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন। কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘ ঘনা, যেন ঝড়, তেমনই বৃষ্টি, আর তার বিরাম নেই। এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে, ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না। তারই মধ্যে স্বহস্তে ঝেড়ে বুঝে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যায় গ্রহণ করলেন। চাকর বাকর ছুটি পেলে সুকোমল শয্যায় পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুঁইতেই মশারি ফুটে তার সুপরিপুষ্ট পেটের উপর জল পড়ছে। ওহ, কি ঠান্ডা সে জল! সব ব্যস্ত বিছানার বাইরে এসে পেটটা মুছেই ফেললেন। বললেন, নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এই মধ্যেই ফেটেছে দেখছি। ফিতের খাট ভারী নয়, মশারি শুদ্ধ যেন ঘরে, আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন।
কিন্তু আধ মিনিটের বেশি নয়, চোখ দুটি সবে বুঝেছে অমনি 2-4 ফোঁটা তেমনি ঠান্ডা টপ টপ করে পেটের ওপর এসে সেই স্থানে উপরে ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন। বলেন, ছাত্রা দেখছি এ কোণ থেকে ও কোণ পুরো পর্যন্ত ফেটে গেছে। আবার শুনলে তার পেটের ওপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জল মুছেই খাটটাকে টেনে আর এক ধারে গেলেন, কিন্তু শোভা মাত্রই তেমনই জলের ফোঁটা। আবার টেনে নিয়ে আর এক ধারে গেলেন, আর সেখানে তো তেমনই। এবার দেখলেন বিছানাতেও ভিজেছে, শোবার জো নেই। স্মৃতিরত্ন বিপদে পড়লেন। বুড়ো মানুষ, অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। কি জানি ফাটা ছাদ হঠাৎ করে হয়তো মাথায় যদি ভেঙে পড়ে। ভয়ে ভয়ে দৌড় খুলে বারান্দায় এলেন। সেখানে লন্ঠন একটা জ্বলছিল বটে, কিন্তু কেউ কোথাও নেই, ঘোর অন্ধকার। যেমনই বৃষ্টি তেমনই ঝোড়ো হাওয়া, দাঁড়াবার জোকি। কোথায় চাকর বাকর, কোন ঘরে শোয় তারা কিছুই জানেন না তিনি। চেঁচি ডাকলেন, কিন্তু কারোর সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চি ছিল, লালুর বাবার গরিব মক্কেলে যারা তারাই এসে বসে। গুরুদেব অজ্ঞতা তাতেই বসলেন। আত্মমর্যাদা যথেষ্ট লাঘব হলো, অন্তরে অনুভব করলেন, কিন্তু উপায় কি? উত্তরে বাতাসের বৃষ্টির ছাটে আমেজ রয়েছে, শীতে গা শিরশির করছে। খোঁচার খুঁটটা গায়ে জড়িয়ে দিলেন, পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন। নানাবিধ শান্তি ও দুর্বিপাকে দেহ অবশ, মন তিক্ত ও ঘুমে চোখের পাতা ভারাতুর। অন্নভস্ত গুরু ভোজন ও রাত্রি জাগরণে একটু অম্লান উদ্বেগের আভাস দিলেন। উদ্বেগের অবধি রইল না। হঠাৎ এমনই সময় অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমে বড় বড় মশা 2 কানের কাছে এসে গান গাইতে আরম্ভ করলো। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত? মাত্র মিনিট 2 নিশ্চিত হলো। গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বের এমন বীর পুরুষ কেউ নেই। তেমনি আর জ্বালুনি, তেমনি চুলকানি। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করে তিনি তার সঙ্গ নিলেন। ঘরের মধ্যে জলের জন্য যেমন তেমন ঘরের বাইরে মশার জন্য। হাতে পায়ে নিরন্তর আক্ষেপে গামছার সঘন সঞ্চালনের কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যে তার গায়ে ঘাম দিলে ইচ্ছা হলো ডাক দিয়ে ছেড়ে চেঁচান তিনি, কিন্তু নিতান্ত বালকোচিত হয়ে ভেবে বিরত হলেন। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত। বাড়িতে যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত, শুধু তারই ছোটাছুটির বিরাম নেই। কোথাকার ঘড়িতে 4টে বাজলো। বললেন, কামরা বেটারা, যত কামড়াস কামড়া, আমি আর পারি নে। বলি বারান্দার এক কোণে পিঠে একটা দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে রইলেন। বললেন, সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে এ দুর্ভাগা দেশে আর না। সেই গাড়ি প্রথমে পাবো, সেই গাড়ি দিয়ে দেশে পালাবো। কেন এখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল। দেখতে দেখতে সর্বসন্তর্পণ নিদ্রায় তার সারা রাত্রি সকল দুঃখ মুছে দিল। স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর হতে না হতে উঠেছেন। গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাত্রে গুরুদেব জল সহযোগে মাত্র করেছেন, যদিচ তা গুরুতর, কিন্তু মনের মধ্যে ক্ষোভ ছিল। খাওয়া তেমন ভালো হয় নাই। আজ দিনের বেলা নানা উপাচারে তা ভরিয়ে দিতে চান। নিচে নেমে এলেন, দেখেন দোর খোলা। গুরুদেব আর আগে উঠেই ভেবে তো একটু লজ্জা বোধ হয়। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই। কিন্তু এ কি ব্যাপার? দক্ষিণ দিকে খাট, উত্তর দিকে আর তার ক্যাম্বিজের ব্যাগটা জানলা ছেড়ে মাঝখানে নেগেছে কোষাকুষি, আসন প্রভৃতি পূজার চিহ্নে জিনিসপত্রগুলো সব এলোমেলো, স্থানভ্রষ্ট। কারণ কিছুই বুঝতে পারলেন না। বাইরে এসে চাকরটাকে ডাকলেন, তারা কেউ তখনও ওঠেনি। তবে এবেলা গুরুদেব গেল কোথায়? হঠাৎ দৃষ্টি পড়ল, ওটা কি? এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে আছে। সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন যে তার গুরুদেব। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই! ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মিলে চাইলেন। তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বলেন, নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই আপনি এখানে কেন? স্মৃতিরত্ন উঠে দাঁড়ালে বললেন, সারা রাত দুঃখে আর পারছি না যে মা।
কেন বাবা, নতুন বাড়ি করেছো বটে মা, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েছে আমার গায়ের ওপর। খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই জল পড়ছে। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে, কিন্তু তাতেও কি রক্ষা আছে মা? পঙ্গপালের মতো ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সর্বত্র রাত্রি যেন ছুবলে খেয়েছে। এধার থেকে ছুটে ওধার যাই, আবার ওধার থেকে ছুটে এধারে আসি। এধার থেকে ওধারে যাই, আবার ওধার থেকে এধারে ছুটে আসি। গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা। বহু প্রয়াস, বহু সাধ্য সাধনার ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানী দু চোখ অশ্রু সজল হয়ে উঠল। বললেন, কিন্তু বাবা, বাড়িটা তো তেতলা, আপনার ঘরের ওপর তো আরও যে দুটো ঘর আছে, বৃষ্টির জল তিনটে ছাদ ফুটবে, নামবে কি করে? কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো এ হয়তো এক শয়তানি লালু কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানা তাহলে দেখেন মাঝখানে চাদর অনেকটা ভিজে ও মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে দিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ। সবটা গলেনি, কিন্তু তখনও এক টুকরো বাকি আছে। পাগলের মতো ছুটে বাহিরে গিয়ে চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুমকি দিলেন, হারামজাদা লেলো কোথায়? কাজকর্ম চুলোয় যাকগে, বজ্জাতকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন। লালুর বাবা সেই মাত্র নিচে নামছিল। স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। কি কাণ্ড করছো? হলো কি? নন্দরানী কেঁদে ফেলে বললেন, হয় তোমার ওই লেলোর বাড়িতে থেকে তারাও, না হয় আমি আজকে গঙ্গায় ডুবে এ মহাপাতকে প্রায়শ্চিত্ত করব। কি করেছে সে? বিনা দোষে গুরুদেবের দশা কি করেছেন চোখে দেখে এসো। তখনই সবাই গেলেন ঘরে। নন্দরানী সব বললেন, সব দেখালেন। স্বামী বললেন, এই দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো তো? গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন। নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। লালুর বাবা একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকরটা এসে বললেন, লালু বাবু কোঠি মে নহি হ্যাঁ। আর একজন এসে জানালেন যে মাসিমা বাড়িতে বসে খাবার খাচ্ছে। মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা যা মানে নন্দর ছোট বোন, তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপরে লালু দিন 15 আর এই বাড়ির ত্রিসীমানায় পা দিলেন।